জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। জেনে নাও। আজকে গুরুদেব বড় বড় নৌকার মতো করে কাটা তরমুজ হাতে নিয়ে ঘরে ঢুকলেন। বড় একটা কাঠের বারকোশ, তাতে সাজানো। আমরা জনা দশেক মানুষ বসেছিলাম। ভোরবেলার ফুরফুরে হাওয়া, গাছে গাছে নানা পাখির ডাক, গঙ্গার অপরূপ দৃশ্য। ঘরে বসেই মনটা যেন কোথায় এক ভাবের সাগরে হারাতে চাইছিল। সবাই চুপ করে মগ্ন। মহারাজ ঢুকেই বললেন, নাও বাবা, চটপট খেয়ে নাও দেখি। সারা দিনের গরমটা সামাল দিতে হবে, আগে থেকে প্রস্তুতি চাই। বৃদ্ধ সুকুমারবাবু বললেন, ওরে বাবা, কত বড় তরমুজ মহারাজ! একখানা সামলাতেই তো এক বেলা লেগে যাবে। বড্ড মোটা মোটা করে কেটেছে দেখছি। আমি বোধহয় বাগে আনতে পারবো না মহারাজ, আপনি বরং। মহারাজ কথা কেটে বললেন, ও আশায় বালি, আজ তোমাদের আমার কথাই শুনতে হবে। যামিনী রঞ্জন ছোট্টখাট্ট, খুব ফর্সা, চোখে গোল্ড রিমের পাতলা শৌখিন চশমা পরেন, ভারী ছিমছাম, সুন্দর চেহারা। মহারাজ বললেন, তোমার খাওয়াটা আজ দেখব কিন্তু যামিনী। পাঞ্জাবি ধুতে নষ্ট করতে পারবে না, কেমন সজাগে খেতে পারো সেটাই দেখব। পাশে বসা মনোরঞ্জন বাবু, বয়স আনুমানিক ৭৩-৭৪, বললেন, ওই প্রতিযোগিতাতে আমার নামটাও ঢুকিয়ে দিন মহারাজ। ইনি কালো, মাথায় বিস্তর বড় টাক, মোটা ফ্রেমের চশমা, ধুতি পাঞ্জাবি পরা, লম্বা পুষ্ট চেহারার মানুষ। গলাটাও খুব ভারী। মহারাজ বললেন, বেশ বেশ, আমি তো এমন সাহসী মানুষই বেশি পছন্দ করি। তুমি কিন্তু বাবা নিজেই নাম লিখিয়েছ। তরণী বাবুর খুবই মিহি গলা, বৃদ্ধ না বৃদ্ধার গলা বোঝা দায়। তার ওপর খুব লাজুক। সম্ভ্রমের হাসি হাসতে হাসতে মিহি সুরে বললেন, নাম যখন দেবার সুযোগ আছে, তখন নাম তুলে নেবার সুযোগও আছে নিশ্চয়ই মহারাজ। মহারাজ বললেন, এসে যখন পড়েছ, সভায় থাকবেও যখন, তখন খেতে তো হবেই। মনও খাবে, দেহও খাবে। ওরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। সে প্রতিযোগিতায় তুমি নাই বা এলে তরুণী। তরুণী বাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। মহারাজ বললেন, সকলেই এটা খাও আর পুরোটাই খেও। কাল এইরকম ৭খানা, পৃথিবীর মতো 11 কেজি করে এক একটা তরমুজ ব্রজদুলাল দিয়ে গেল। আমার তখনই মনে হলো, এই ফল আমি নিজে হাতে ধুয়ে কেটে ফুলের মতো করে সাজিয়ে মন্দিরে ঠাকুরের কাছে দেব। বিরাট বড় এক পুষ্পপাত্রে সাজিয়ে যখন ঠাকুরের কাছে দিলাম, তখন যেন একটা অতিকায় পদ্মের মতো দেখতে লাগছিল। কথাটা বলে মহারাজ হেসে ফেললেন। সেই শিশুর হাসি আর কিছুতেই থামে না। আমরা ভাবছি এমন হাসির কারণ কি, কিন্তু উনি তো হেসেই চলেছেন। এরপর একটু স্বাভাবিক হয়ে তিনি বললেন, বুঝেছি বুঝেছি, তোমরা আমার হাসির কারণটা ভাবছ। একটু স্বাভাবিক হতে দাও, আমিই বলছি। আবার একবার উনি হেসে লুটাতে লাগলেন। এবার ধীর স্থির হয়ে বললেন, নিমাই গিয়ে বলল, মহারাজ ফলগুলো ধুয়ে আনছি। আমি বললাম, ওমা, সে কি রে, তুই ধুবি কেন? ও তো আমিই ধুতে পারবো, তুই বরং অন্য কাজ করগে যা। তা ও তো আমার কথাই শুনল না, বলল, বড্ড ভারী তো মহারাজ, তাই আমি ধুয়ে আনি না কেন। আমি বললাম, দেখ নিমাই,
আমায় অকর্মণ্য করে দিস না তো, একটু আধটু কাজ করতে দে। ঠাকুর ঘরের ফল ফলাদি আবার তোরা কবে ধুস? আমি তো ধুয়ে নি। এই কাজটাও ছিনিয়ে নিবি এবার? নিমাই বলল, না মহারাজ, ফল ফলাদি আপনি ধুয়ে নেবেন। আসলে এগুলো বড্ড বড় বড়, পাছে নাড়াচাড়া করে ধুয়ে নিতে আপনাকে বেগ পেতে হয়, তাই বলছি। আমি কি অন্যান্য ফলের কথা বলেছি নাকি? আমি বললাম, লাগবে না বাবা, কলতলায় নিয়ে গিয়ে আমিই ধুয়ে নেব, একটা তো ধোবো, ঠিক হয়ে যাবে। তোমরা আমাদের কলতলাটা দেখেছ তো? চারিদিকে ছোট করে পাড় তোলা, কি পেল্লায় মাপের জায়গা। জনা 15-20 মানুষ একসাথে কাপড় কাচতে বসে যায়। ওখানেই ঠাকুর ঘরের বড় বড় বাসন, হাঁড়ি, কড়াই, সবজি, ফল, বঁটি, ঠাকুরের কাপড় পরিষ্কার হয়। তরমুজটা ওখানে নিয়ে গিয়ে রেখে 1 গামলা জলে ভাসিয়ে ধুতে শুরু করেছি, আর অসাবধানে তরমুজটা গড়িয়ে গেল। কলপাড়ে আমি ধরতে গেলাম, সে ঢাল পেয়ে গড়াতে শুরু করলো। আমি যেন বিড়াল ইঁদুর খেলতে লাগলাম, ধরতে যাচ্ছে আর ফসকে যাচ্ছে। গাটা মসৃণ, তার উপর জল পড়েছে। বাপ রে বাপ, কি কঠিন তাকে ধরা, কি বলি। তার ভার, আমার ভার, কলপাড়ের ঢাল, জল, কাপড় চোপড়, সে এক ব্যাপার বটে। মহারাজ আবার হাসতে লাগলেন। যা হোক যা হোক, তোমরা এবার শুরু করো। সবার হাতে তরমুজের এক বিরাট ফালি। মহারাজ দানা রাখার জন্য সবাইকেই একটা করে টুকরি দিলেন। সবাই তরমুজে মন দিল, যে যার কামড় বসাতে উদ্যত। মনোরঞ্জন বাবু সবে একটা কামড় বসিয়েছেন, অমনি প্রচণ্ড রসস্থ এবং খুব খাস্তা ধরনের বলে 1 খণ্ড পাশ থেকে খুলে তার গায়ে পড়ল। বাস, পাঞ্জাবি ধুতি লাল লাল হয়ে ভিজল। উনি তাড়াতাড়ি তুলতে গেলে রস গড়িয়ে আরো ভিজল খানিকটা। এইদিকে ওর ঘটনা দেখতে গিয়ে সুকুমার বাবুর কামড় দেওয়া তরমুজের রস অনেকটাই গায়ে পড়ে গেছে। তিনি খুবই অপ্রস্তুত। বৃদ্ধ মণিলাল হেসে কুটিপাটি। তার গালের ভিতর বাঁদিকে 3খানা দাঁত দেখা যাচ্ছে। বুদ্ধি করে তিনি মুখে না কেটে হাত দিয়ে ভেঙে খাচ্ছিলেন, কিন্তু তাকেও বিপত্তি ছাড় দিল না। হাসির গমকে হাতের পুরো তরমুজটাই হাত ফসকে একেবারে কোলের ওপর পড়ে গেল। উনি তুলবেন কি, বাচ্চা ছেলের মতো হাসতে লাগলেন আর বলতে লাগলেন, ওগো খোকাকে কোল থেকে তোলো গো, সব যে নষ্ট হয়ে গেল। হে কি হয়ে গেল, বাড়িতে বড্ড মুশকিল হবে। যা হাসি উনি হাসছেন ফোকলা মুখে, সে যারা দেখল তারাই বুঝল। মহারাজ মহানন্দে বসে আমাদের দেখছেন আর বলছেন, নিত্যানন্দের সুখের হাটে দেখবি কে কি আয়না ছুটে। যা হোক, খাবার পাট তো শেষ হলো। সবাই হাত কাপড় মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এলেন। মহারাজ কথা বলতে বসলেন। বললেন, সবাই আজ তোমরা একই বয়সী দেখছি, তা পরামর্শ করে এলে বুঝি? যামিনীবাবু বললেন, না না, ওই রকম হয়ে গেছে আজ। মহারাজ বললেন, তবে শোনো, ইঁটো হয়েছ কি? সবার প্রয়োজন মেটাতে পেরেছ কি? তোমাদের কাছে যার যা পাওয়া হয়েছে কি? তবে শুকনো হয়ে হাওয়ায় উড়ে থাকো, এধার ওধার করো। শুকনো পাতায় জ্বালন হয় ভালো, দেখবে এই বয়সে সবাই তোমায় শাসন করবে, আদেশ দেবে, পাহারা করাবে, ফাই ফরমাস দেবে। তুমি কিন্তু যেন বিরূপ হইও না। যেদিকে হাওয়া ওদিকেই যাও, বিবাদ টেনো না। জানি মন সায় দেবে না, তোমার যেটুকু শক্তি আছে ওই দিয়েই সেবা করো। শুকনো মানে কি জানো? অহংকারটি কখনো নয়,
ওই রসেই তো মুশকিল। ভেজা রসস্থ পাতায় কত ধোঁয়া বের হয় দেখেছ তো? উঠতে হলে রসটি নিংড়ে দিতে হবে। ভালো থাকতে গেলে আমিটি রাখবে না। কচি কাঁচা বয়সেই হোক আর যৌবন প্রৌঢ়ত্বেই হোক, ওর মূল্য অশান্তি দিয়ে চুকাতে হয়। আর বৃদ্ধ বয়সে বৃদ্ধের আমি, কষ্টের আমি, হতাশার আমি। বৃদ্ধে আমির পরিণাম ভালো নয়। তোমরা সতর্ক থেকো। যতক্ষণ রস আছে ততক্ষণ খাওয়া দাওয়া হবে, তৃণভোজীর আহার হবে, সাজসজ্জা হবে। শুকনো হলে ও দায় নেই। তখন শুধু জ্বালানি, উড়ে বেড়ানো, মাটি হয়ে যাওয়া। খুব গম্ভীর মুখে সবাই সেদিন সভা শুনলেন। অতি বৃদ্ধ মণিলাল বললেন, আমাদের সংসারে বৃদ্ধের দাম কমে, আপনাদের সংসারে বৃদ্ধের দাম বাড়ে। যত বৃদ্ধ সন্ন্যাসী ততই মূল্যবান। আমরা শুধু অপেক্ষা করছি। মহারাজ বললেন, তা কেন? আমিটাকে মেরে ফেলে দেখো, মহানন্দে থাকবে। ওটা আমরা প্রথমে মারি।